রিল্যাক্সেশনে আপনাদের স্বাগত। আমাদের আজকের বিশেষ নিবেদন অভিশপ্ত সেই ঘর। আমার বাড়িতে আমার এক বন্ধু আসে গত পরশুদিন। বহুদিন পর আজকে ওর দেখা পেলাম। ভীষণ আনন্দ ও হইচই করে কাটছিল আমাদের সারাটা দিন। রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একসাথে আমরা গল্প করতে বসলাম। আর একসাথে হলেই আমাদের আড্ডাটা একদম জমে যায়, রাতের ঘুম প্রায় উড়েই যায়। এইসব হতে হতে আমি তখন আমার বন্ধুকে বললাম, ভাই অনেক দিন গল্প টল্প শুনিনি, একটা গল্প বলতো। তা আবার বলল, হ্যাঁ শোন তাহলে, তোকে আজকে একটা গল্প বলি। আমি আমার একটা বন্ধুর বাড়ি যাই। ওর বাড়ি কালিকাপুরে। ও অনেক দিন থেকেই ডাকছিল, আমারই যাওয়া হচ্ছিল না। একদিন ফোন করে ওর জরুরি তলব কিনা ওর বাড়ি কালকেই যেতে হবে। সাথে এটাও বলল, আয় তোর সাথে কিছু জরুরি জিনিস শেয়ার করার আছে। কি আর করি, পরের দিন সকালে ঠিক করলাম কলেজে ক্লাস করে বেরোবো। সেই দিন বেশি ক্লাস ছিল না, তাই তাড়াতাড়ি ক্লাস করে বেরিয়ে গেলাম। দুপুরের দিকে পৌঁছে গেলাম ওর ফ্ল্যাটে। ওর ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে ছিল। যাই হোক, রুমে গিয়ে স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম। এতদিন পর দেখা, তাই সারা দুপুর অনেক গল্প করলাম। হেনকালে বিকেলে মনে পড়লো ও কী যেন একটা কথা বলবে বলছিল, তাই ওকে বললাম, কই সে কথাটা বললি না তো, যেটা বলবি বলছিলি। তারপরে ও ওর গল্প শুরু করলো। ও যেভাবে বলল আমি তোকে কিছুটা সেইভাবে বলারই চেষ্টা করছি। বাড়ি মানেই একটা সাজানো পরিবার, সাথে নিজেদের প্রিয় মানুষ। কিন্তু সব পরিবার সাজানো পরিবার হয় না। এটা বলছি তার কারণটা কিছুটা এইরকম। ওই রুমে একটা ছেলে ভাড়া থাকতো। ওই ছেলেটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। যেমন পড়াশোনায় ভালো, ঠিক তেমনই স্বভাবেও। এই বয়সে কিছু কিছু ছেলেদের যে নানা রকম নেশার দিকে ঝুঁকে যায়, সেদিক থেকেও সে একদম আলাদা। তবে এখনকার চাকরির বাজারে যে সমস্যা শুরু হয়েছে তার শিকার সেও। কোনো চাকরি তো পাচ্ছিলই না, আবার কোনো চাকরির ইন্টারভিউতে গেলে সেখানেও ফেলিওর হচ্ছিল। স্বাভাবিকভাবেই তার মন ভেঙে যেতে লাগলো। সাথে পরিবারের চাপ, পরিবারের লোকের বিভিন্ন কথা তার মনোবলকে আরও ভেঙে দিচ্ছিল। তাই এই মানসিক চাপ, যন্ত্রণা তাকে বাধ্য করলো ড্রিঙ্ক করতে, এবং কোনো রকমে সেদিন বাড়িতে এসে শেষ পর্যন্ত আত্মহত্যার পথে পা বাড়ালো। এরপর থেকে শুরু হলো সেই সব ব্যাখ্যাহীন ঘটনা। হেনকালে সেই ঘরে একটা ফ্যামিলি এলো, কিন্তু ওই ফ্যামিলির ওপর অত্যাচার সেই দিন সন্ধ্যে থেকেই শুরু হয়ে গেল। হঠাৎ অনেক রকম অদ্ভুতুরে ব্যাপার ঘটতে লাগলো। এমনকি তারা শুনতে পাচ্ছে তাদের বাইরে যাওয়ার যে দরজাটা, সেটা কে যেন ভীষণভাবে বারবার ধাক্কা দিচ্ছে। সে এমনই পরিস্থিতির সৃষ্টি হলো যে ভয় পরের দিন সকালে ওই ফ্যামিলি বাড়ির মালিককে বলল, যা টাকা দিয়েছি আপনার কাছে রেখে দিন, কিন্তু আমরা এই ঘরে আর থাকতে পারবো না। যাই হোক, এইসব ঘটে যাওয়ার কিছুদিন পর ওই ঘরে আরেকজন আসে। তাকে পাড়ার লোক কিছু কথাও বলে ওই ঘরের সম্পর্কে, কিন্তু তাতে সে খুব একটা পাত্তা না দিয়ে ঘরে ঢুকে পড়ে। সকাল থেকে ক্রমে দুপুর হয় এবং দুপুর গড়িয়ে সন্ধ্যের কিছু খাবার খেয়ে সে মহিলা বসে নিজের অফিসের কিছু কাজ করতে। এমন সময় সে অনুভব করলো ঠিক তার পাশেই যেন কেউ বসে আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। অথচ কেউ যেন একভাবে তাকেই দেখে চলেছে। ওই মহিলাটি এমনিতে ভীষণ সাহসী, তাই এইসবে পাত্তা না দিয়ে তার জন্য জলের বোতলটা আনতে গেল। ফিরে এসে যা দেখলো, তাতে তার হাত থেকে বোতলটা ভয়ে পড়ে গেল। দেখছে একটি 23 কি 24 বছরের ছেলে সোফাতে বসে আছে, আর সে খুব কাঁদছে। এটা দেখে তো ওই মহিলা ভীষণ ভয় পেয়ে ওই ঘর থেকে পালিয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ সব কিছু স্বাভাবিকই ছিল। এরপর রাত্রের খাবার তৈরি করে সে খেতে বসে যায়। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে শুয়ে পড়ল। তখন আন্দাজ প্রায় 2:30। ঘুমটা একটা চাপা কান্নার আওয়াজে ভেঙে গেল। দেখলো কেউ যেন কাঁদছে আর বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই শুনে ঘুমটা ভেঙে পাশ ফিরতেই হাড় হিম করা দৃশ্য দেখতে পেল।
ওই যে সন্ধেবেলায় যে 23-24 বছরের ছেলেটিকে দেখেছিল, সে জানলার গ্রিলের কাছে গলায় দড়ি অবস্থায় ঝুলছে। জানলার বাইরের দিকটায় বেশ অনেকটা জায়গা, ঠিক ওই জায়গাটাতেই। এই অবস্থায় দেখে ওই মহিলা খাট থেকে নেমে দৌড়ে বাইরে চলে এলো। বাইরের ঘরে আসতেই দেখছে বাইরের দরজাটা আগেকার মতোই, আবার কেউ ধাক্কা দিচ্ছে। সব মিলিয়ে ঘরের মধ্যে এক বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়েছে। সে বাইরে বেরিয়েই যখন দরজা খুলতে যাবে, গিয়ে দেখছে বাইরে থেকে কে যেন লক করে দিয়েছে দরজাটা। ভয়ে কোনো রকমে একটা কোণায় রাতের বাকিটা সময় কাটিয়ে দিল। ভোরের দিকে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারেনি। হঠাৎ ঘুম ভেঙে যেতেই দেখে সকাল হয়ে গেছে। রাত্রে সে অকল্পনীয় বিভীষিকাময় ব্যাপার কিছুই নেই, পুরো ঘর ফাঁকা, যেন কালকে কিছুই হয়নি। যাই হোক, ওই ঘর থেকে বেরিয়ে বাড়ির মালিকের সাথে কথা বলল এবং সেও ওই বাড়িটা ছেড়ে দিল। এই অবধিও যদি ঘটনাটা হতো ঠিক ছিল, কিন্তু আমি সায়ন্তিকার রুমে যাওয়ার কিছুদিন আগে ও আর ওর একটা বন্ধু ওরা খাবার নিতে যাবে বলে সিঁড়ি দিয়ে নামছে। তখনই ফার্স্ট ফ্লোরে আসতেই দেখছে সেই 6 নম্বর রুমে কেউ যেন খটখট করছে খুব জোরে, যেন দরজা ভেঙে চলে আসতে চায়। যাই হোক, সেদিন তো ওরা বেরিয়ে গেল, কিন্তু ফ্ল্যাটের সবাই মিলে ঠিক করলো যে এইভাবে চলতে পারে না। ওই 6 নম্বর বাড়ির অপোজিটে যে ফ্যামিলি থাকতো, ওরা আর সবাই মিলে বাড়ির মালিককে জিজ্ঞাসা করতে গেল। প্রথমে সে কিছুই বলছিল না, কিন্তু তারা বলল, আমরা কিন্তু সবটাই জানি, শুধু আপনি স্বীকারটুকুন করুন। তখন বাধ্য হয়ে বাড়ির মালিক বলল যে হ্যাঁ হয়েছে, এবং এটাও জানা গেল যে যে ঘরে সুইসাইড করেছিল সেখানে কোনো রকম পুজো বা যজ্ঞ পর্যন্ত না করিয়েই সেই মালিক ভাড়া দিতে শুরু করে দিয়েছে।